आपकी আদালতে ক্রিকেট স্টার মোহাম্মদ কাইফের ওপরে অভিযোগ হলো যিনি ভীষণ রকম দুষ্টুমি করেন। মোহাম্মদ কাইফ, আপনার ব্যাপারে শুনেছি ছোটবেলা থেকেই আপনাকে যত সরল সাদাসিধে দেখে মনে হয় আপনি ততটাই মিচকে শয়তান, ততটাই বদমাইশ। এতটা আপনি যে ইনফরমেশনটা পেয়েছেন আমার মনে হয় অতটাও নয়, কিন্তু আজকালকার যে অ্যাভারেজ বাচ্চারা আছে ওদের থেকে কম আপনি দুষ্টু। ক্রিকেট কম আর ঘুড়ি ওড়াতে বেশি ভালোবাসতেন। একটা শখ ছিল ছোটবেলায়, আমি যে এলাকায় ছিলাম ওখানকার এরকম কালচার ছিল, পরিবেশ ছিল, আমার বন্ধুরা ছিল, ওদের সঙ্গে ওঠা বসা একসঙ্গেই ছিল। তাই স্বাভাবিকভাবেই যখন আপনি ফ্রি টাইম পাবেন আপনি ওটাতেই সময় দেবেন। কিন্তু বেশিরভাগ সময় আমি এলাহাবাদেই আমার মানে যা ছিল, মানে ছোটবেলাটা খুব বেশি কাটাইনি আমি। আ প্রায় ১২ বছর বয়সে আমি গিয়েছিলাম কানপুর। ওখানে আমি প্রায় ৮ বছর ছিলাম। কোচিং সেন্টারে ওখানে আমি ক্রিকেট কোচিং করেছিলাম পাশেই। তাই যখনই ফ্রি টাইম পেয়েছি আমার একটা শখ ছিল। ইনফ্যাক্ট এখনো আমি ওড়াই যখনই টাইম পাই। তাই আ মানুষ এনজয় করে সেটাতে আমার শখ আছে, তাই আমি এখনো ওড়াই। আপনি বলছেন যে আপনি ক্রিকেটের হস্টেলে চলে গেছিলেন, কানপুর চলে গেছিলেন। আমি শুনেছি যে আপনি ওখানে খুবই বদমাইশি করতেন, একদিন ভূত সেজে কুককে ভয় দেখিয়েছিলেন। না মানে অনেক ছেলেরা থাকতো ওখানে, ২৫-৩০ জন ছেলে। তারা যারা সবাই একসঙ্গে, ওদের একটা সিস্টেম ছিল যে সকালে একসঙ্গে ওঠা, ট্রেনিং করা। তারপর ফিরে এসে এখানকার স্কুলের টাইমিং থাকতো, বাইরে গিয়ে স্কুলিং করে তারপর লাঞ্চ করতে হতো। একটা শিডিউল ছিল, সেটাকে আপনি ফলো আমাকে করতে এটা হতো। বলুন যে আপনি কিভাবে ভূত সেজেছিলেন। ভূত সেজেছিলাম। আমার এক দাদা ইংল্যান্ডে গিয়েছিল, ওখান থেকে একটা মাস্ক নিয়ে এসেছিল। আ তখন ওটা দিয়ে আমরা একবার ট্রাই করেছিলাম লোকজনদের সঙ্গে। এটা তো অনেক পরের ঘটনা। ১ম দিকে আমি আমার বন্ধুদের উপর ট্রাই করেছিলাম। তারপর আর আমরা যেখানে থাকতাম সেখানে খুবই কারেন্ট অফ হয়ে যেত। তাই অন্ধকার থাকতো। ওখানে এমন একটা পরিবেশ তৈরি হতো যে আপনি এইসব ব্যবহার করতে পারতেন না। একবার ট্রাই করেছিলাম, তখন খুব সিরিয়াস হয়ে গেছিল সবাই। সকালে উঠে আমাকে বলেছিল যে, "এই কাজটা তুমি ভালো করোনি।" কি হয়েছিল? কুক অজ্ঞান হয়ে গেছিল ভয় পেয়ে? মানে অ্যাকচুয়ালি অজ্ঞান না, ওই একটু ও রুম থেকে পালিয়ে গিয়েছিল। বাইরে গেটের কাছে চলে গিয়েছিল। আর গেট কিপারকে বলেছিল হয়তো কেউ একটা আছে ক্যান্টিনে, আমি কাউকে দেখতে পেয়েছি। একজন বুড়ো সাধুর মতো। তা তারপর ওই চৌকিদারকে নিয়ে এসেছিল। ওখানে হয়তো ওরা আ খুঁজেও ছিল, কিন্তু আ মানে কাউকে খুঁজে পায়নি। সকালে সবাই ওনাকে বলেছিল যে এভাবে ব্যাপারটা হয়েছিল। তাই এরকম ছোটখাটো একটা ইনসিডেন্ট চলতেই থাকতো। কিন্তু এখনো কি আপনি এরকম বদমাইশি করেন ড্রেসিং রুমে? এখন অতটাও না। আগে হয়তো এরকম আমার স সবাই বলত মাইন্ড ডাইভার্স হয়, কারণ এসব কাজকর্ম বেশি আমি করতাম। শুনেছি কিন্তু যে এখন আপনি অতটা আর হরভজন সিং একসাথে মিলে প্রচুর বদমাইশি করেন ড্রেসিং রুমে। সুযোগ পেলেই করি। সেরকম ব্যাপার না। কিন্তু বেশিরভাগ জনই আমার সঙ্গে একসঙ্গে খেলেছে, যেমন হরভজন সিং, যুবরাজ আর সেহবাগ। আমরা সবাই অনেক বছর একসঙ্গে খেলেছি। তাই একটা ভালো ইউনিট তৈরি হয়ে গিয়েছে। আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। তাই মজা করি যখনই সুযোগ পাই। কাইফ, আপনাকে যখন প্রথমবার ব্যাট দিয়েছিলেন আপনার বাবা, তখন উনি বলেছিলেন যে এটার ভ্যালুকে গুরুত্ব দিতে। হয়তো আমি খুবই লাকি ছিলাম তখন। আমার আ মা-বাবা যে শিক্ষা দিয়েছিলেন আর আমাকে যে ফ্রিডম দিয়েছিলেন খেলার জন্য, আ আমার মনে হয় আজকালকার মা-বাবারা হয়তো অ্যালাও করবেন না নিজেদের সন্তানদের। তো আ আমার বাবাও খেলেছেন ক্রিকেট অনেক বছর। রঞ্জি ট্রফি খেলেছেন প্রায় ইউপির জন্য আর রেলের জন্য অনেক বছর খেলেছেন। তাই উনারও একটা, আমাদের ফ্যামিলিতেই ছিল। আমার ২ দাদা ছিল, ওদের সঙ্গে বাইরে যেতাম ক্রিকেট খেলতে আর ট্রেনিং নিতে। তাই একটা শখ ছিল ছোটবেলা উনি আবার থেকেই। এটাও বলেছেন যে যখন কাইফ ছোট ছিল তখন ক্রিকেটের নাম শুনলেই ওর চোখ জ্বলজ্বল করে উঠত। ১ম এ না, ১ম দিকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না ক্রিকেট নিয়ে। কিন্তু এমন একটা পরিবেশ ছিল বাড়ির যে ইচ্ছে না থাকলেও আমি আস্তে ইনভলভ হয়ে পড়ি। আমার দাদা খেলতো, তাই আমাকে ফিল্ডিং করতে বলত। বল ওঠানো আর একটু মানে হেল্প করে দেওয়া মাঠের মধ্যে। ব্যাটিং কখনো পেতাম না। শুধুমাত্র ও খেলতো আর আমি বল ফিল্ডিং করে তুলে ফেরত দিয়ে দিতাম বা কখনো থ্রো করে দিতাম। তাই বেসিক্যালি এটাই ছিল। ওখান থেকে তারপর ইন্টারেস্ট বাড়লো। তারপর একাডেমি গেলাম। ওখানে কোচিং করলাম আমি। ওখান থেকে হস্টেলে সিলেকশন হয়ে গেল। তাই ওখান থেকে একটা একটা রুট পেয়ে গেলাম যে আমি ওখান থেকে নিজেকে এটাও কি ঠিক একটু যে প্রথমবার আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পান তখন মোহাম্মদ আজহারউদ্দিন আপনাকে প্রচুর সাহায্য করেছিলেন, আপনার নাম সামনের দিকে রেখেছিলেন? অজু দাদাও আমাকে প্রচুর হেল্প করেছিলেন ১ম দিকে। তাই কিন্তু মেইনলি যেটা হতো যে আপনি আপনার নিজের মধ্যে কিরকম ট্যালেন্ট আছে, আপনি যদি অপরচুনিটি পান তাহলে আপনি কিভাবে ওটা গ্র্যাব করবেন আর পারফর্ম করবেন। তাই আমার মনে হয় আপনার সাপোর্ট দরকার পড়ে। কিন্তু ওভারঅল দেখলে আমার
আমার কোনো রিগ্রেট নেই। কিন্তু সাপোর্ট নিয়ে যদি কথা বলি, ইউপি থেকে কোনো প্লেয়ার আসছে আর ইন্ডিয়ার জন্য খেলছে এবং আমি প্রায় সুনীল ৪-৫ গাভাস্কার বছর ধরে অনেকবার প্রশ্নটা তুলেছিলেন যে কিভাবে সিলেকশন হয়ে গেল কাইফের। না, এটা অবভিয়াসলি উনিও গ্রেট একজন প্লেয়ার ছিলেন উনার সময়। আর এটা নিয়ে আমার মানে কোনো কমেন্টই নেই। উনার যেটা মনে হয়েছে উনি নিজের মতামত দিয়েছেন। কিন্তু কখনো, কখনো ভালো হয় যে কেউ যদি আপনার ব্যাপারে খারাপ কথা বলে বা লেখে তাহলে আপনি একটা মোটিভেশন পান। আর আমার সঙ্গে এরকমটা হয়েছে আর আমি সবসময় নিজেকে আপনি ওই স্টেজ এটা থেকে বলতে বের করে চাইছেন যে যতটা খারাপ লিখবে ততটাই আমি ভালো খেলবো। আমি কাউকে বলছি না, কিন্তু আমি নিজে এরকম বিশ্বাস করি যে আমি কোনো একজনের নাম নিচ্ছি না। আমি বলছি যে বেশিরভাগই এটা হয় আমার লাইফে যেভাবে আমি ক্রিকেট খেলেছি। আপ ডাউন সবসময় ছিল যে কেউ বলতো ও শুধু ফিল্ডার হিসেবে খেলছে, পারফর্ম করে না। কখনো এটাও হয় যে ভালো খেলছেন অথচ আ সুযোগ পাচ্ছেন না। কিন্তু মানে আমার মনে হয় লাইফে যদি আপনি প্রফেশনাল স্পোর্টসম্যান হন, অ্যাথলিট হন তাহলে আপনাকে এইসব কথা আপনি শুনতেই হবে। বলছেন যে কিছু আপ অ্যান্ড করার ডাউন নেই। ছিল, কিন্তু সিলেকশন প্রসেস যদি দেখি তাহলে সবসময় এটা ছিল যেমন কোনো গাড়িতে স্টেপনি থাকে, কখনো সৌরভ গাঙ্গুলি সরে গেলে ওই জায়গায় আপনি খেলছেন, সচিন তেন্ডুলকরের চোট লাগলে ওই জায়গায় আপনি খেলছেন, যুবরাজের চোট লাগলে আপনি একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট স্টেপনি যেমন হয় সেভাবে আপনার ব্যবহার হয়েছে। আমার মনে হয় ৫ বছর ধরে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি আর এখনো পর্যন্ত আমি ৮ টা টেস্ট ম্যাচ খেলেছি। আর আমি ১ম দিকে ৩ টে খেলেছি। একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে, আরেকটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলেছি। তারপর মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। পর কামব্যাক করেছি। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমি সুযোগ পেয়েছিলাম। আমি সেখানে ২-৩ টে ৫০ করেছিলাম। তারপর আমি রেস্টে চলে গেছিলাম। সুযোগই পাইনি ক্রমাগত। তাই মানে আপনি প্লেয়ার হিসেবে আপনি চাইবেন যে আপনি যেন ক্রমাগত সুযোগ পান নিজেকে প্রুভ করার জন্য। যে আপনার যদি মনে হয় যে আপনার ট্যালেন্ট আছে বা আপনাকে নিয়ে সিলেক্টররা ভাবেন যে এই প্লেয়ারের ট্যালেন্ট আছে, তাহলে ওনারা ৫-৬ টা সুযোগ দিক ক্রমাগত। তারপর গেস করুক বা জাজ করুক যে কিরকম পারফর্ম করেছে বা করেনি। আমার মনে হয় যেকোনো প্লেয়ারকে, আমি নই, যেকোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা সহজ নয় যে আপনি প্রত্যেকটা ম্যাচের পরে বসাচ্ছেন আবার খেলাচ্ছেন। এটা একটা ইনসিকিউরিটি হয় মাইন্ডে। কিন্তু আপনি ৬ বা ৭ নাম্বারে খেলেন, সেটা কি সেফ জায়গা? সেখানে এসে শুধু মারতে হয়, কম ওভার বাকি থাকে। আমি ওয়ানডের কথা বলছি। খেলাটাই এরকম। এটা টিম গেম। তাই আপনাকে প্রত্যেকটা সিচুয়েশনে টিম যেরকম ডিমান্ড করে সেভাবেই আপনাকে খেলতে হয়। তাই আমার লাইফে এরকম অনেক সুযোগ এসেছে যখন আমাকে ৫ নম্বরে ব্যাট করতে হয়েছে আর শুধুমাত্র ১ম বল থেকে রান করতে হবে। আর আপনি কখনো, কখনো খারাপ শট খেলে আউটও হয়ে যান। কারণ আপনাকে টিম ডিমান্ড, টিমের সিচুয়েশন এরকম যে আপনাকে খুব তাড়াতাড়ি রান করতে হবে। তাই ঠিক আছে, আমার মনে হয় আমিই নই, আরো অনেক দেশের প্লেয়াররা আছে যারা এই পজিশনে ব্যাটিং করে। কিন্তু এটা তো একটা টিম গেম। আর টিম ম্যানেজমেন্ট যেটা ঠিক করবে আপনাকেই এই নম্বরে ব্যাটিং করতে হবে। তো আপনাকে গিয়ে শুধু পারফর্ম করতে হবে। তাই আমাকে যেটা করতে হবে সেটা পুরোপুরি এফোর্ট দিতে হবে। আমার যেটা ছিল যে আমি honestly এফোর্টটা দিয়েছিলাম। কখনো সাকসেসফুল হয়েছি, কখনো হইনি। তাই এরকম লাইফে হতেই থাকে। পাকিস্তানের যে সিরিজটা শেষ হলো কিছুদিন আগে, ওখানে তো আপনি একদমই ফেল হয়ে গেলেন। আপনি তো একদমই রান করতে পারেননি। না, আপনি দেখুন ১১ জন প্লেয়ার খেলে। সেখানে শুধু ৩-৪ জন প্লেয়ার এরকম থেকে যায় যারা ঐদিন ভালো খেলে। তাই এরকম লাইফে হতেই থাকে। কখনো আপনি স্কোর করবেন, কখনো করবেন না। কিন্তু আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট হলো যে সিরিজ জেতা। আর সবাইকে যে জব দেওয়া হয়েছিল যে আ প্লেয়াররা যেভাবে ওখানে খেলেছে, আমার মনে হয় ওভারঅল অ্যাজ আ প্লেয়ার আপনি যদি বলেন তাহলে বেশ আনন্দের ব্যাপার যে আপনি যদি জিতে ফেরেন। পারফরম্যান্স তো আপ ডাউন হতেই থাকে। কিন্তু আমার মনে হয় ওভারঅল আপনি যদি একটা বছরের পারফরম্যান্স দেখেন তাহলে আমি ভালো পারফর্ম করেছি। ওয়ানডেতে কিন্তু আমি পাকিস্তানে স্টার্টিং গিয়ে থেকে কি দেখলে হলো? আপনি শোয়েব আক্তারের বল দেখে ভয় পেয়ে গেলেন? নাকি ওখানকার পরিবেশ আপনাকে ভয় পাইয়ে দিল? না, ভয় না। মানে কখনো, কখনো যখন খেলি বলটা মানে গেমটাই এরকম যে একটা খারাপ বল, একটা খারাপ শট মারলেই আপনাকে বাদ দেওয়া হবে। তাই এই খেলাটাই এরকম মানে কেউ পারফেক্ট হতে পারে না এই গেমে। সবসময় আপনি নতুন জিনিস না, শিখেন। আপনার কষ্ট হয়নি এই খেলায় যেখানে সমস্ত ইয়াংস্টার পারফর্ম করছে? না, কষ্ট না। মানে দেখুন আমরা জিতেছি এটাতে যেমন আমি বললাম যে সিরিজ জেতার যে আনন্দটা হয় সেটা আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। আর যেভাবে আমাদের প্লেয়াররা ওখানে পারফর্ম করেছে সবাই একটা টিম এফোর্ট ছিল। আর আমাদের যে ইউনিট ছিল ফিল্ডিং এ আমরা যে এফোর্টটা দিয়েছিলাম বল ওগুলো ব্যাক করেছি। তারপর আবার ব্যাটিং এত ভালো করেছি। তাই অ্যাজ আ প্লেয়ার আমি খুবই খুশি যে ওখান থেকে জিতে ফিরেছি। পারফরম্যান্স আপ ডাউন হতেই থাকে। আমার ওতে কোনো প্রবলেম নেই। কিন্তু যেভাবে আমরা ওখানে খেলেছি, চ্যাম্পিয়ন হয়ে ফিরেছি, টেস্ট ম্যাচের পর কামব্যাক করা, আমার মনে হয় ক্রেডিট দেওয়া উচিত ক্যাপ্টেনকে, কাইফ, কোচকে, এটা ঠিক প্লেয়ারদের। যে যখন আপনি খেলেন, ময়দানে নামেন, তখন আপনার মা ক্রমাগত প্রেয়ার করতে থাকেন, দোয়া করে যান যে একে একটু। অবভিয়াসলি প্রার্থনা করেন। আমি জানি না কি, আমি তো ওখানে খেলি। কিন্তু এখন একটু শান্ত হয়ে গেছে বাড়িতে। লোকজন এসে ম্যাচ দেখে। আগে এরকম ছিল না আগে। আর খুব আপনার টেনশন বাবা করতো এই আগে। জন্যে ম্যাচ দেখতেন না, কারণ উনি আপনার আউট হওয়া দেখতে পারতেন না। আগে খুব টেনশন করতো। আগে খুবই যদি আউট হয়ে যেতাম তাহলে আমাকে সন্ধ্যাবেলা ফোন করতো। আমি কোথাও পড়েছিলাম যে একবার ইন্ডিয়া হারছিল, আপনি ব্যাটিং করতে এলেন, তখন দেবদাস সিনেমা দেখতে চলে গেছিলেন।
না, ওটা অনেক আগের কথা। ওনার মনে হয়েছিল যে টিম তো হেরেই গেছে। আর এ তো সবে নতুন এসেছে। ২০ বছরের নতুন ছেলে। ১৯তম ওয়ান ডে ম্যাচ খেলছে। তাই ওর কাছে এত বড় ব্যাপার একটা চেস করা। তাই উনি ভাবলেন ঠিক আছে চলো তাহলে আড্ডা মেরে আসি। একবার এরকম হয়েছিল যে তখনও আমি ওটা লর্ডসের কথা মনে হয়। উনি এতটা এক্সপেক্ট করেননি নিজের ছেলের থেকে যে ও স্কোর করবে। তাই